বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এই যে অনলাইন ক্লাস হচ্ছে, এর সাথে তোমরা সকলেই সংযুক্ত হয়ে নিজেদের ক্লাসগুলি সম্পর্কে বা নিজেদের ক্লাসগুলি করে তোমরা উপকৃত হচ্ছ। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের অনার্স থার্ড ইয়ারের রাজনৈতিক সমাজতত্ত্ব বিষয়ে ক্লাস নিচ্ছি। এখানে আজকে তোমাদের যে টপিকটা পড়াবো, তিনি একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তাবিদ। তার প্রতিভার মাধ্যমে বা তার প্রতিভার যে বিকাশ, হ্যাঁ, সেটার ধারাবাহিকতায় আজ আমরা এই বর্তমান সভ্যতায় পৌঁছেছি। আজ আমরা এই সময়টাকে পেয়েছি। এই ক্ষেত্রে তার অবদান অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি যার সম্পর্কে আজকে তোমাদেরকে পড়াবো তার সম্পর্কে তোমরা অনেকেই জানো, চিনে থাকবে। তো চলো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। যার সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানাবো বা আমাদের আজকে ক্লাসটা, তিনি হচ্ছেন একজন প্রাচ্যের মুসলিম রাষ্ট্রচিন্তাবিদ। তিনি ছিলেন যুগ সন্ধিক্ষণের সন্তান। গৌরবোজ্জ্বল ইতিহাস যখন একদম ধ্বংসের দিকে যাচ্ছিল বা রাজনৈতিক পরিমণ্ডল যখন অন্ধকারের পথে, ঠিক তখনই তার জন্ম। তিনি ছিলেন একজন আহ সমাজবিজ্ঞানের প্রবক্তা। হ্যাঁ, বা এই যে একটু আগে বললাম তিনি রাষ্ট্রচিন্তাবিদও ছিলেন, তার মানে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান সবকিছুই কিন্তু তার দ্বারা সমৃদ্ধ হয়েছে। তিনি ছিলেন তার জীবনের একজন সফল সৈনিক। অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিনি। আর কি ছিলেন? আর ইসলামী যে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার অনেক 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 গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একজন যে বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন তার প্রমাণ হচ্ছে তিনি যখন কোনো কিছু উপস্থাপন করতেন তা তিনি বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে কিন্তু সেটা উপস্থাপন করতেন। হ্যাঁ, যে তিনি অতীতের শাসন ব্যবস্থা কে খেয়াল করে বা তুলনামূলক আলোচনার মাধ্যমেই তিনি তার সিদ্ধান্ত পৌঁছতেন। এই জন্যই তাকে কি বলা হয়? অ্যারিস্টটলের উত্তরসূরি, হ্যাঁ, বা প্রাচ্যের অ্যারিস্টটলের উত্তরসূরি বা প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। এতক্ষণ যে এত যে গুণাবলীর কথা বলছি, যার সম্পর্কে যে গুণের কথা বলছি, যার সম্পর্কে এত প্রতিভার কথা আসছে, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন ইবনে খালদুন। তো ইবনে খালদুনের আমরা সম্পর্কে যে ইবনে খালদুনের যে তত্ত্ব আজকে আমি তোমাদেরকে পড়াবো, হ্যাঁ, এই তত্ত্বটা তার জীবন থেকেই তো ধীরে ধীরে তার জীবনের অতিবাহিত যে হয়েছে, যে পর্যায়ে, যে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে, হ্যাঁ, এবং সেখান থেকে তিনি গবেষণা করে কিন্তু এই তত্ত্ব আবিষ্কার করেন বা তার গবেষণার ফল বলা চলে। তো তার তত্ত্ব সম্পর্কে জানার আগে তার জীবনী সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত জেনে নেই। আচ্ছা, তিনি ছিলেন ঐতিহাসিক দর্শনের জনক বলা হয় তাকে। তিনি জন্মগ্রহণ করেন 27 মে 1332 তিউনিসিয়ায়। হ্যাঁ, তার পুরো নাম খেয়াল করো, তার পুরো নাম ছিল অলিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন আল হাজরামি। এই নামের মধ্যে অলিউদ্দিন তার পাণ্ডিত্যের স্বীকৃতি স্বরূপ তাকে এই উপাধিটা দেয়া হয়েছিল, যার অর্থ হলো ধর্মের অভিভাবক। আচ্ছা, ইবনে খালদুন তার পারিবারিক একটা নাম। খালদুনের পরিবারের কথা বলতে গেলে যেটা আমরা জানি বা যেটা আমরা জেনেছি, সেটা হচ্ছে যে তার পরিবার ছিল সে সময় কি প্রভাবশালী পরিবার। হ্যাঁ, দীর্ঘকাল ধরে এই পরিবার দেখা গেছে যে স্পেন
উত্তর পশ্চিম আফ্রিকায় মানে বেশ প্রভাবশালী একটা অবস্থানে ছিল, মানে রাজকীয় যেটা বলা যায়, হ্যাঁ, সেই পদে ছিল। তারপরে এর থেকে তারা কি করেছেন, রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন তার পরিবারের লোকজন। হ্যাঁ, তাছাড়া জানা যায় যে ইবনে খালদুনের পূর্বপুরুষরা একসময় দক্ষিণ আরবেরও অধিবাসী ছিলেন। পূর্বপুরুষদের বেশিরভাগই তারা কি ছিলেন, উচ্চ উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। হ্যাঁ, এই যে তার পরিবারের যে প্রতিভা, এই যে শিক্ষাগত যোগ্যতা, এটা কি করে, এটা তাকেও স্পর্শ করে এবং সেই পথ ধরেই তিনি তার জীবনটাকে পরিচালনা করার মানে চেষ্টা করেছিলেন। তো তিনি ছিলেন সেই সাথে একজন সংস্কার মুক্ত যুক্তিবাদী একজন দার্শনিক। হ্যাঁ, জ্ঞানের ক্ষেত্রে ছিলেন তিনি জ্ঞান পিপাসু বলা যায় তাকে। আর সাথে ছিল তার উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষার সাথে ক্ষমতাশালী হওয়ার প্রবণতাও কিন্তু তার তার মধ্যে ছিল। যে কারণে তিনি অত্যন্ত মানে এই প্রতিভার কারণেই কিন্তু তিনি কি করেন, সেই সময় বিভিন্ন দেশে কিন্তু তিনি গেছেন বা বিচরণ করেন যেটাকে বলা হয়। আচ্ছা, তিনি এত প্রতিভার কারণেই কিন্তু দক্ষতার সাথে তিনি তার জীবনে কখনো সচিব, কখনো রাষ্ট্রদূত, যেটা পেট্রোর দরবারে ছিলেন, আবার কখনো বিচারপতির মতো একজন মর্যাদাশীল পদেও তার দায়িত্ব তিনি পালন করেছেন। তার একসময় দেখা গেছে যে তার প্রতিভার মুগ্ধ হয়ে তিউনিসের সুলতান দ্বিতীয় আবু ইসহাক কি করেন, মাত্র ২০ বছর বয়সেই তাকে মানে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করেন। এভাবে তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তার কর্ম বা কাজ করে গেছেন, কিন্তু সেই সাথে তিনি আবার ষড়যন্ত্রেরও বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকারও হন, এমনকি তাকে একসময় জেলও খাটতে হয়। এর সাথে আমরা আম জেনেছি বা কথায় আছে এরকম বিষয়টা যে তিউনিসে একসময় কি হয়েছিল, মহামারী হয়েছিল। এই মহামারীর ফলে তিউনিসের জনসংখ্যা যথেষ্ট হ্রাস পায় এবং এই মহামারীতে জানা যায় যে তার পিতা, মানে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব অনেকেই কিন্তু মারা যায়। হ্যাঁ? তারপরে এই প্রেক্ষাপটে তিনি যখন ভেঙে পড়েন বা এই সময়টায় তিনি কি করেন, তিনি মহামারী পরবর্তীতে প্রতিকূল অবস্থার কারণে তিনি কি করেন, দেশ ত্যাগ করেন। হ্যাঁ, এবং দেশ ত্যাগ করে দেখা যাচ্ছে যে সুলতান আবু ইনানের অধীনে চাকরি গ্রহণ করেছিলেন। চাকরি গ্রহণ করেন। হ্যাঁ, এইভাবে তিনি জীবনে এক পর্যায়ে তাকে ষড়যন্ত্রের আবার শিকার হতে হয়। তিনি এমন ভয় পেয়ে গেছিলেন, মানে তার বন্ধু যখন ইবনে আল খতিবকে, মিশরের ঘটনা যেটা, হ্যাঁ, মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি খুব ভয় পেয়ে গেছেন এবং এরপরে তিনি আর সেখানে না থেকে কি করেছিলেন, এক মরুভূমি অঞ্চলে চলে গিয়েছিলেন এবং সেখানে একটা দুর্গে আশ্রয় নিয়েছিলেন। তো এই সময় তিনি তার বিখ্যাত গ্রন্থ যেটা বলা হয় আল মুকদ্দিমা, হ্যাঁ, এটা তিনি রচনা করেছিলেন। তো এরপর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে মাতৃভূমি তিউনিসে কিছুদিন থেকে তিনি আবার মিশরের রাজধানী আবার কায়রোতে যান। হ্যাঁ, এবং সেখানে গিয়ে দেখা গেছে যে তার বিশ্ববিখ্যাত আহ, আহ, মানে মিশরে যে বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় আছে সেখানে তিনি অধ্যাপকের পদ গ্রহণ করেন এবং এ থেকে তার কি হয়, সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার অসাধারণ পাণ্ডিত্যের জন্য বা রাজনীতি জ্ঞানে মুগ্ধ হয়ে মিশরের অধিপতি দেখা গেছে যে আল মালিক আর নাসির তাকে কি করেন, প্রধান বিচারপতি পদে নিযুক্ত করেন। হ্যাঁ, কিন্তু এখানে একসময় তার বিরুদ্ধে দেখা গেছে যে মিথ্যা ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। এরপরে কি হয়েছে, এরপরে এভাবে তার জীবনের বিভিন্ন মানে ঘাত প্রতিঘাত বলা যায় ঘটনার মাধ্যমে তার জীবনটা মানে পরিচালিত হয়। কিন্তু জীবনের শেষ পর্যায়েও দেখা গেছে তিনি বিচারপতি পদেও আবার কিন্তু কি করে আবার স্থলাভিষিক্ত হন। তবে বিচারপতি থাকাকালীন সময়ে যে ঘটনা জানা যায় সেটা হচ্ছে তিনি এখানে মিশরে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা মিশরের জন্য মানে ভূমিকা পালন করেন। কিরকম সেটা, তিনি একবার যে মঙ্গোল নেতা আমির তৈমুরের সম্মুখীন হয়ে কূটনৈতিক কৌশলে মিশরকে তার গ্রাস থেকে রক্ষা করেছিলেন। তার মানে তৈমুর যখন হচ্ছে মিশরকে আক্রমণ করবে মনে করেছিল, সেই সময় তিনি তাকে রক্ষা করেন। কিভাবে রক্ষা করেন, সেই সময় বাদশাহ তৈমুর মানে প্রায় ১৪০০ খ্রিস্টাব্দের দিকে, হ্যাঁ, সিরিয়া আক্রমণ করবেন। এই সময় তখন হচ্ছে মিশর অভিযানের সাথে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ইবনে খালদুন মিশরের যে সুলতান আছে তাকে একটা শান্তি চুক্তি প্রস্তাব করে। হ্যাঁ, বাদশাহ তৈমুরের দরবারে উপস্থিত হন সেইটা নিয়ে।
ইবনে খালদুন। তো দীর্ঘ আলোচনার পর বাদশাহ তৈমুর ইবনে খালদুনের যে জ্ঞান, বুদ্ধি, প্রতিভা এইসবের দেখে মুগ্ধ হয়ে তিনি তার শান্তি প্রস্তাবটা মেনে নেন। এই যে তার মধ্যে যে প্রতিভা, কাউকে ম্যানেজ করা, কারো মন জয়ের যে ক্ষমতা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যে কারণে দেখা গেছে যে কূটনৈতিক দিক থেকেও তার জ্ঞানের মানে জ্ঞানের যে প্রতিভা সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এর মাধ্যমে কি করলেন, ওই সময়টা মিশর আক্রমণ থেকে তিনি মানে মিশরকে বাঁচিয়ে দিয়েছিলেন। হুম, মিশরকে মানে রক্ষা করতে পেরেছিলেন এরকম। তো এইসব ঘটনা তার জীবনে ঘাত প্রতিঘাতেরই একটা অংশ। এভাবেই তিনি তার জীবনটাকে আহ, আহ, মানে পরিচালনা করেছিলেন, বা এভাবে চলতে তিনি পছন্দ করতেন জীবন সংগ্রামে, যেটা যুদ্ধ বলে, সৈনিকের মতো যার মানে শক্তি, মন, হ্যাঁ, এভাবেই চলতে পছন্দ করতেন। তবে শেষ দিকে এসে জানা যায় যে তিনি কিছুদিন রাজনীতি থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তো এটাই হচ্ছে তার জীবনের আহ, কিছু গুরুত্বপূর্ণ দিক আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ইবনে খালদুনের হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু গুণাবলী। কি ধরনের গুণাবলী? বাল্যকাল থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কোরআনে হাফেজ ছিলেন, হাদিস ফিকাহ শাস্ত্রে পণ্ডিত ছিলেন, ভাষাতত্ত্ব, কবিতা, অলঙ্কার শাস্ত্রে সুনিপুণতা দেখান। মরক্কোর ফেজ নামে স্থানে সুলতানের সহকারী ছিলেন, এটা তোমাদেরকে বলেছি। এরপরে চলে যাই। আহ, আচ্ছা, এরপরে আহ, রাজনৈতিক দিকে তার তীব্র ঝোঁক ছিল, যেটা তোমরা এর আগে জেনেছো। প্রধানমন্ত্রী ছিলেন, কারো প্রধান বিচারপতি পদ পান, তারপরে মৃত্যু। হ্যাঁ, এত সালে হয় সে। আমরা যেটা বলছিলাম যে তার গুণের কথা বলছিলাম, তাই না? মেধাবী হওয়ার কারণে দেখা যাচ্ছে ধর্ম, দর্শন, ইতিহাস, আইন, বিজ্ঞান, মানে সব দিকেই তার তিনি জ্ঞান লাভ করেন। হ্যাঁ, তার প্রতিভার অধিকারী, মানে তিনি ছিলেন কি এসবের মাধ্যমে জানা যাচ্ছে যে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। এছাড়া তিনি কি করেন, এছাড়া তিনি হচ্ছে দেখা যাচ্ছে যে ভাষাতত্ত্ব, কবিতা, অলঙ্কার শাস্ত্রে তিনি সুনিপুণতা মানে দেখান। তবে তোমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা বইয়ের আমি ছবি দেখাচ্ছি, যেটা ইবনে খালদুনের রচিত বিখ্যাত একটা বই, আল মুকাদ্দিমা। হুম, যেটাকে ইতিহাসের ভূমিকা, বিশ্ব ইতিহাসের ভূমিকা বলা হয়। তো এই হচ্ছে এইখানে আহ, এই বইয়ে তিনি মানে তার চিন্তাধারার মানে অসাধারণ পরিচয় পাওয়া যায়, যেটা এই বই থেকে পড়ে বোঝা যায়। হ্যাঁ, তো এখানে সেই সাথে আরো তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লুবাবাই মুহাসসাল, কিতাব আল ইবার, এই সব গ্রন্থগুলি। তো এখানে যেটা আমাদেরকে জানতে হবে, বা যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে যে মুকাদ্দিমায় বর্ণিত তার রাজনৈতিক দর্শনের কিছু দিক, যেমন রাষ্ট্রের উৎপত্তি, হুম, আসাবিয়া বা গোষ্ঠী সংহতি, যেটা আমরা আর কিছুক্ষণ পরে জানবো, রাষ্ট্রের প্রকারভেদ, আয়ুষ্কাল। রাষ্ট্রের প্রকারভেদের ক্ষেত্রে তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রাষ্ট্রের যে প্রকারভেদ তিনি দেখেছেন, সেখানে বলেছেন যে ইবনে খালদুন রাষ্ট্রকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র, একটা হচ্ছে যুক্তিভিত্তিক রাষ্ট্র, আর একটা হচ্ছে দার্শনিক রাষ্ট্র। ধর্মভিত্তিক রাষ্ট্র জাস্ট আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলে যাই, যে ধর্মভিত্তিক রাষ্ট্রটা হচ্ছে খালদুন মানে মূলত ঐশ্বরিক আইনের মাধ্যমে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। যেখানে আল্লাহ প্রদত্ত বিধিবিধান দ্বারা এটা কিন্তু পরিচালিত হয় বলে তারা সেই ব্যবস্থা তৈরি করেছিল। মানে এখানে কি হয়, এখানে দেখা যায় যে মানুষের উপর শাসকের যে কর্তৃত্ব আল্লাহ কর্তৃক প্রেরিত আইনের উপর প্রতিষ্ঠিত, এবং পুরস্কার শাস্তি এ সম্পর্কে মানুষের যে বিশ্বাস, হ্যাঁ, সেই বিশ্বাসের ভিত্তিতেই তারা সেটা আনুগত্য মানে প্রদর্শন করে থাকে, যে আল্লাহ তাআলার কথা এগুলা মানলে পুরস্কার সে পাবে, ইহকালে পাবে, পরকালে পাবে, এবং না মানলে সেটা শাস্তি ইহকালে হবে, আবার পরকালে হবে। এই যে চিন্তাধারা, এর মাধ্যমে কিন্তু এই আইন বিধি তৈরি করে, কিন্তু বিধিবিধান তৈরি করে কিন্তু এই ব্যবস্থাটা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যুক্তিভিত্তিক রাষ্ট্র। যুক্তিভিত্তিক বলতে আমরা বুঝি যে যুক্তিসঙ্গত যেটা, তাই না? সেটা কিরকম? যে যখন শাসক পুরস্কার প্রদানের প্রলোভন দেখিয়ে মানুষের আনুগত্য দাবি করে, তখন সেটাকে কিন্তু যুক্তিভিত্তিক
রাষ্ট্র বলা হচ্ছে। আর দার্শনিকটা হলো যে এটাকে আদর্শ রাষ্ট্রই বলা হয়। এখানে কি হয় যে প্রজার নিজ নিজ প্রকৃতি গুণাবলী অনুযায়ী তারা কাজ করে এবং এর মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হয়, যেটা হ্যাঁ এটাই হচ্ছে দার্শনিক রাষ্ট্র। আয়ুষ্কাল, আয়ুষ্কালের ক্ষেত্রে ইবনে খালদুন মনে করেন যে রাষ্ট্র সাধারণত ৪ পুরুষ ধরে টিকে থাকে। এই ৪ পুরুষে তা পরিবর্তনের ৫টা পর্ব অতিক্রম করে একসময় সেটা রাষ্ট্রটা ধ্বংস হয়ে যায়, যেটা আমি তোমাদেরকে এর পরে পড়াবো। মানে এর সাথে আছে, আর কিছুক্ষণ পরে আমরা সেই সম্পর্কে জানবো। তারপরে রাষ্ট্রনীতি অর্থনীতি সম্পর্কে তিনি আলোচনা করেন। ইতিহাসের যুক্তিবাদী ব্যাখ্যা, সমাজ মানুষের উপর ভৌগোলিক অবস্থার প্রভাব, সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক। এছাড়াও এই যে এই আল মুকাদ্দিমা গ্রন্থ, এইটা খুবই এত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ যে এটা একটা কম্প্রিহেন্সিভ স্টাডি দেয়। সেটা কিরকম, যে এখানে সমাজ সংস্কৃতি সভ্যতা সম্পর্কে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাছাড়া আর্মি বাহিনী, তাদের কাজ, ইতিহাসবিদদের সম্ভাব্য ত্রুটি বিচ্যুতি, বিভিন্ন দিকে, এছাড়াও বিভিন্ন দিক এরকম যে বনি ইসরায়েল, হ্যাঁ, জাতির বিষয়ে তিনি কথা বলেন। ইরাম নগরের কাহিনী, বিভিন্ন মুসলিম বংশধারা, উবাইদি বংশধারা, ইদ্রিসি, হ্যাঁ, বর্মেকি, মানে এগুলা সব এইসবের মানে জীবনের জাতির বিষয়গুলা, হ্যাঁ, বিভিন্ন বংশের ঘটনাক্রমগুলো তুলে ধরেন। তাছাড়া তিনি ঐতিহাসিকদের দায় দায়িত্ব সম্পর্কে বলেন। এখানে বিভিন্ন সাম্রাজ্য, রাষ্ট্রশক্তি, খেলাফত, শাসন ব্যবস্থার সম্পর্কীয় যে বিভিন্ন পদমর্যাদা আছে, তারপরে তাছাড়া যাযাবর সমাজ এবং শহরের সমাজ জীবন কেমন, যেটা আসাবিয়ার মধ্যে দেখা যাবে। তাছাড়া আসাবিয়ার কথা বলতে যে তিনি একটা পরিবারের উত্থান পতনের কথা বলেছেন, প্রজন্মের কথা বলেছেন, কিভাবে এই উত্থান পতন হয়, এই সব বিষয়গুলো তিনি তার এই গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো এরপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইবনে খালদুনের তত্ত্ব। তার মানে ইবনে খালদুনের জীবনী দেখলাম, ইবনে খালদুনের কি দেখলাম আমরা, গ্রন্থ দেখলাম, তাই না? এরপরে ইবনে খালদুনের আমরা কি দেখব, তত্ত্ব দেখব। তার মানে হচ্ছে তত্ত্ব ক্ষেত্রে ইবনে খালদুন যে বিষয়গুলোকে নিয়ে এসেছেন সেটা হচ্ছে তোমার এই সামাজিক সংহতি, গ্রাম শহর সংহতি, সামাজিক পরিবর্তন, তাই না? সোশ্যাল সোশ্যাল যে সলিডারিটি, রুরাল অ্যান্ড আরবান সলিডারিটি, সোশ্যাল চেঞ্জ, এই বিষয়গুলোকে তিনি নিয়ে এসেছেন। এখন আমরা দেখব যে এই যে তিনি যে 3টা দিকের কথা বলেছেন, এখানে এই বিষয়গুলো কি কি বিষয়। প্রথমে তিনি বলেছেন সামাজিক সংহতি, হ্যাঁ, সামাজিক সংহতিটা কি, যে আসাবিয়ার কথা বলেছেন, হ্যাঁ, গোষ্ঠী সংহতি যেটাকে বোঝায়, এটাই হচ্ছে রাষ্ট্রে কিন্তু মূল ভিত্তি। তো ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি হলো আসাবিয়া, হ্যাঁ, বা গোষ্ঠী সংহতি। রাষ্ট্রের যে উৎপত্তি বিকাশ সবকিছুই কিন্তু এই আসাবিয়ার উপরে নির্ভর করে, হ্যাঁ। এটা একটা কিন্তু আসাবিয়াটা কিন্তু একটা ধারণা। আসাবিয়াটা কি একটা ধারণা, কিরকম, কোন একটা জনসাধারণের মন মানসিকতার যোগফলই কিন্তু আসাবিয়া। আসাবিয়া বিষয়টা শিক্ষার্থীরা একটু খেয়াল করবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কতগুলো মানুষ যখন কোনো বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি মানে পোষণ করে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তা প্রতিষ্ঠার জন্য কাজ করে বা চেষ্টা করে, তখন ওই জনগোষ্ঠীর মধ্যে যে সংহতিটা দেখা যায় সেটাই কিন্তু আসাবিয়া বা আসাবিয়া সেখানে বিদ্যমান আছে, এই বিষয়টা। তো খালদুন মনে করেন যে আসাবিয়া ধর্মের ভিত্তিতে বা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে গড়ে উঠতে পারে, হ্যাঁ, যুগে যুগে নবী রাসূলগণ ধর্মের ভিত্তিতে আসাবিয়া গঠন করেছিলেন। আবার ধর্মকে বাদ দিয়ে দীর্ঘকাল মানুষ কি করে, একত্রে বসবাস করার মাধ্যমে কিন্তু আসাবিয়া গড়ে উঠতে পারে বলে খালদুন মনে করেন, হ্যাঁ। এখানে এমন একটা প্রক্রিয়া যেখানে ওই মানুষগুলোর মধ্যে একটা বন্ধন কাজ করে, তাই আসাবিয়া বলতে একটা বন্ধনকে বোঝানো যায়। এই বন্ধনের কারণে কিন্তু কি তৈরি হয়, সমাজ তৈরি হয়, রাষ্ট্র তৈরি হয়। এই যে মানুষ প্রথমে কি ছিল, মানুষ যাযাবর ছিল, তাই না? তারপরে ধীরে ধীরে মানুষ তাদের নিজেদের প্রয়োজনে কিন্তু একত্রিত হয়েছে, একসাথে হয়েছে, এবং এর ফলে কিন্তু গোষ্ঠী সমাজ গড়ে উঠেছে, তাই না? এবং এটা একটা বড় মনোবল শক্তি তাদের, যার মাধ্যমে তারা তাদের সকলের সাথে সমন্বয় করে কিন্তু টিকে থাকার শক্তি পায়। যে কোনো কাজ, যে কোনো কিছুই তারা জয় করতে পারে।
আমরা আমাদের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু চিন্তা করলে তাই দেখব যে আমরা এখানে বিভিন্ন ভাষা, বর্ণের মানুষও কিন্তু একসাথে দীর্ঘদিন বসবাসের ফলে আমাদের যে মানসিকতা তৈরি ছিল, হ্যাঁ? পূর্ব বাংলার তখনই কিন্তু আমরা পেরেছি এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে। না হলে কিন্তু আমাদের পক্ষে মানে সম্ভব ছিল না। তার মানে কি এই সংহতিটা একটা খুব গুরুত্বপূর্ণ বড় একটা বিষয়, হ্যাঁ? সামাজিক বন্ধনটা। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব যে তিনি আবার পরের স্লাইডে যাই আমরা। এখানে তিনি আবার সোশ্যাল সলিডারিটির মানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়কে দেখেছেন যে এই সবকে কেন্দ্র করেই কিন্তু আসাবিয়ার সাথে এই বিষয়গুলা হচ্ছে রিলেটেড। কিরকম? যে এখানে ফার্স্ট দেখো আমরা বলেছি যে উপজাতীয়তাবাদ এবং গোত্রবাদ, হ্যাঁ? আসাবিয়ার যে একটা সাথে প্রথম যে বিষয়টা রিলেটেড সেটা হচ্ছে উপজাতীয়তাবাদ এবং গোত্রবাদ। এই বিষয়টা কিরকম? উপজাতীয়তাবাদ বা ট্রাইবালিজম মানে হচ্ছে যে একটা ব্যক্তির নিজের যে গোত্র অথবা সামাজিক দলভুক্তির প্রতি তীব্র যে আনুগত্য থেকে তার যে দৃষ্টিভঙ্গি আচরণটা প্রকাশ পায় বা গড়ে ওঠে, সেটাই হচ্ছে কিন্তু ট্রাইবালিজম, হ্যাঁ? আর ক্লানিজমটা কি? সেটা হচ্ছে নিজের গোত্রে একই ধরনের বিষয়গুলা, যে নিজের গোত্রের প্রতি আসক্ততা থেকে কিন্তু এই ক্লানিজমটা সৃষ্টি। তো এটা হচ্ছে বিষয়। তো ক্লানিজমের ক্ষেত্রে আমরা আরেকটু বিষয় বলি যে আফ্রিকান কান্ট্রিতে আমরা কাদেরকে দেখি, যে সোমালিয়াদের কথা বলতে পারি, হ্যাঁ? এই যে সোমালিয়া এবং সোমালিয়ার আশেপাশে যে বহুল যে আলোচিত যে ঘটনাগুলা ঘটে যায়, তাদের আধিপত্যকে কেন্দ্র করে, তাদের গোত্রের যে শক্তি, এইসব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে আরেক গোত্রের যে বিভিন্ন বিষয় লেগে যায়, এগুলা মূলত ক্লানিজম থেকেই মানে চলে আসে। তো এর সাথে আমরা সুদানের কথা বলতে পারি। সোমালিয়া, সুদানে এই গোত্রগুলোর প্রভাব কিন্তু অনেক প্রকট। তাছাড়া গোত্রের আধিপত্য রক্ষার জন্য কিন্তু তারা এই যেটা বললাম যে দ্বন্দ্বে লিপ্ত থাকে। তো সোমালিয়ার কিছু গোত্র আমরা বলতে পারি যে দারো, দির, তারপরে হাওয়াই, ইসাক, এগুলাই হচ্ছে তাদের এই গোত্র, হ্যাঁ? যেগুলো অনেক স্ট্রং বা হচ্ছে এইসবের মধ্যে তাদের একজন আরেকজনের আধিপত্যের কে কেন্দ্র করে এই তাদের মধ্যেই মানে এই বিষয়গুলো চলতে থাকে, হ্যাঁ? এই গোত্র আহ, শক্তি তাদের মধ্যে এই বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করেই তাদের এই এগুলো একটা জীবনের অংশ হয়ে গেছে, হ্যাঁ? এই ঘটনাগুলো। তো যাই হোক, তাদের মধ্যে যেই জিনিসটা দেখা যায়, এই যে ক্লানিজমের কথা বলছি, ট্রাইবালিজমের কথা বলছি, সেগুলো হচ্ছে এরা সংগঠিত, এরা পরিশ্রমী, বেশ স্ট্রং, হ্যাঁ? শক্তিশালী বন্ধন যেটা বলা হয়, এটা তাদের মধ্যে কাজ করে দেখেই তারা এইসব করতে পারে। তো এরা আবার সাথে কি একই মানসিকতার অধিকারী। তার মানে কি ঘুরে ফিরে একই কথা, তাই না? যে সামাজিক সংহতির উপস্থিতি তাদের মধ্যে দেখা যাচ্ছে, যেটা কি বলা হচ্ছে আসাবিয়া। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টে যায়, যে মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন, আত্মার যে সম্পর্ক, তাই না? আমরা সমাজে একসাথে বসবাস করতে যে কিন্তু আমরা কি করি, যে এই সমাজটাকে আমাদের আপন মনে হয়ে যায়। আমরা একজন আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াবার চেষ্টা করি, পাশে থাকার চেষ্টা করি। তো এখানে দেখো যে আমরা যখন এক জায়গায় থাকি, যেমন আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন যে অঞ্চলগুলো আছে, এদের মানসিকতাও কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম। দক্ষিণাঞ্চলের সাথে আমাদের যেমন একটু মানে অ্যাডজাস্ট করতে একটু মানে কি বলবো, যে অ্যাডজাস্ট করার বিষয়ে যেমন আমরা একটু সমস্যা হয়তো ফিল করতে পারি, বা তারা আমাদের সাথে করতে পারে। আবার আমরা আমাদের অঞ্চলের দিকে একজন আরেকজন যত দূরেই থাকি না কেন, একটা কি বলবো এটা, যে একটা মানসিকতা তাদের সাথে মিলবে, এরকম একটা মনের মিলের হচ্ছে বিষয়গুলি কাজ করে। আমরা দূরে থাকলেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, বা কেউ সহযোগিতা চাইলে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এইটা হচ্ছে মানুষের সাথে এটা একটা আত্মার বন্ধন, মানসিক অবস্থা। তো এইখানে তোমাদের এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য একটু বলি, যে মনে করো যে মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধনটা কিরকম। মনে করো যে কিছু স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় দেওয়ার পরে গেছে কোচিং করতে। তো এখন কোচিং করতে যেয়ে যে ঢাকায় কোচিং করতে গেছে, হ্যাঁ? যে ঢাকায় কোচিং করতে গেছে, মনে করো 5টা জেলা থেকে গেছে ছেলেরা।
ধরে নেই সে ৫টা জেলা ময়মনসিংহ, রংপুর, ঢাকা, রাজশাহী, লালমনিরহাট, চট্টগ্রাম, বান্দরবান। এখন এখানে কিছু কারণবশত তাদের মধ্যে হঠাৎ একদিন গন্ডগোল হয়, হ্যাঁ? তাহলে এবার চিন্তা করে দেখো তো যে কে কার পক্ষ নিবে আর কে বা এখানে নিরপেক্ষ থাকবে। হুম, কি চিন্তা করছো? আচ্ছা, চিন্তা করে এখানে কি দেখো যে প্রথমে খেয়াল করো যে কারা কোন অঞ্চল থেকে এসেছে, তাই না? আমরা কি বললাম যে এই যে অঞ্চলগুলোর কথা বললাম এটা হচ্ছে উত্তরাঞ্চল আর দক্ষিণ অঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চল, হ্যাঁ? এখন দেখো রংপুর, রাজশাহী, লালমনিরহাট কিন্তু এক হয়ে যাবে। আবার ওইদিকে চট্টগ্রাম, বান্দরবান কিন্তু এক হয়ে যাবে। নিরপেক্ষ কে থাকবে? নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করবে ময়মনসিংহ। কিন্তু ময়মনসিংহ প্রয়োজনে কিন্তু আবার কি রাজশাহী অর্থাৎ উত্তরাঞ্চলের পক্ষ নিবে। কেন? একটু খেয়াল করে দেখো, কারণ এখানে এলাকা ভিত্তিক মানুষের মধ্যে বন্ধনগুলি কাজ করছে, তাই না? তো এই যে বন্ধন, যে তারা দক্ষিণাঞ্চলের পক্ষ না নিয়ে উত্তরাঞ্চলের পক্ষ নিচ্ছে, হ্যাঁ, উত্তরাঞ্চলের লোকজন উত্তরাঞ্চলকেই তারা সাপোর্ট করবে, এইটাই স্বাভাবিক। তো এই বন্ধনটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এই উদাহরণ, ছোট্ট একটা উদাহরণটা দিলাম। তো এইটাই হচ্ছে মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন, যেটা আসাবিয়ারি ফল, হ্যাঁ। এরপরে আমরা দেখব থার্ডে যে সভ্যতার সাথে সম্পর্ক, এটা কিরকম? এটা সবসময় কিন্তু সভ্যতার সাথে চক্রকারে ঘুরতে থাকে, সভ্যতার উত্থান পতনের সাথে কিন্তু এটা মানে হচ্ছে তোমার সম্পর্ক। তো মানুষের জীবনে যখন ভালো দিকের পরিবর্তন আসে তখন মানুষ কিন্তু এই আসাবিয়ার কারণেই ভালো সমাজ গড়ে তুলতে পারে বা ডেভেলপ করতে পারে সেই সমাজ ব্যবস্থা। আবার সেই সমাজ যখন সংহতিটা দুর্বল হয়ে যায় তখন কিন্তু সমাজ আবার ভেঙে পড়ে। তখন সভ্যতারও কিন্তু কি হয়? পতন ঘটে। তো এই যে এটা সভ্যতার সাথেই কিন্তু সম্পর্কিত হচ্ছে, তাই না? মানে সামাজিক পরিবর্তনের সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু এই আসাবিয়াটাই রাখে। আর এভাবে আসাবিয়ার মাধ্যমে একটা সমাজ ব্যবস্থা চক্রাকারে ঘুরতে থাকে। এবার চতুর্থ ধাপে আমরা কি দেখি? অস্তিত্বের প্রকটতা। অস্তিত্বের প্রকটতা কিরকম? যে আসামিয়া অস্তিত্ব সভ্যতার যে কোনো পর্যায়ে মানে থাকতে পারে। সেটা কিরকম? একটা যাযাবর জাতির মধ্যেও আছে, বেদুইনদের মধ্যেও আছে এই আসাবিয়া মানে সংহতিটা, আবার সাম্রাজ্যেও দেখা যায়। সাম্রাজ্য বলতে কিরকম? যে যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি তাহলে এখানে বিভিন্ন রাজ্য আছে। সেই বিভিন্ন রাজ্যে এক এক রাজ্য, কাছাকাছি রাজ্যগুলো মানুষের মানসিকতা একরকম, দূরের একরকম। যেমন আমরা একটু আগে বললাম আমাদের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের কথা, হ্যাঁ, এগুলো গেল দেশে আশেপাশের কথা। আবার যখন আমরা একটু বাইরের কান্ট্রির কথা চিন্তা করব তখন ইংল্যান্ড, স্কটল্যান্ড এদের কথাও বলা যেতে পারে। তার মানে কি এসব সব ক্ষেত্রেই কিন্তু এর অস্তিত্ব রয়েছে। তো এই গেল হচ্ছে সামাজিক সংহতির আসাবিয়ার যে বিষয়গুলো আছে রিলেটেড, বা আসাবিয়া যেসব বিষয়ের মধ্যে দেখা যায়, হ্যাঁ, এই সবকে কেন্দ্র করে কিন্তু এই আসাবিয়াটা মানুষের মধ্যে এভাবে করে কাজ করে, বা এরই ফল হচ্ছে এই সভ্যতা বা সভ্যতার এই বিষয়গুলো বা মানুষের বন্ধন, যাই বলি না কেন। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা চলে যাই। এখানে আছে রুরাল অ্যান্ড আরবান সলিডারিটি, হ্যাঁ, গ্রাম সংহতিটা। তো তোমাদের মনেই হতে পারে যে এই সামাজিক সংহতির সাথে এটা আবার কেন। তো আমি তোমাদের একটু বোঝাই যে মানে আমরা কি জানি, যে আমরা জানি মানুষ প্রথমে কিন্তু কখনোই কি ছিল, এই সমাজ কিন্তু প্রথমেই পেয়ে যায়নি, হ্যাঁ। মানুষ ছিল একটা, যেটাকে বলা হয় সোশ্যাল এনিম্যাল, মানে যেটাকে আমরা সামাজিক জন্তু বলবো না, সামাজিক প্রাণী হিসেবেই চিহ্নিত করব, হ্যাঁ। তো সোশ্যাল ম্যান মানে সামাজিক মানুষ, যেটা সেটা কিন্তু এনিম্যাল থেকে মানুষ এসেছে, যেটাকে এনিম্যাল বলছি এই জন্য, প্রাণী বলছি এই জন্য, কারণ মানুষ প্রথমে এই যে বললাম যে সমাজ পেয়ে যায়নি, তারা কিন্তু যাযাবর জাতির মতো ঘুরে বেরিয়েছে বনে জঙ্গলে, পরে মানুষ সভ্য সমাজে আসতে পেরেছে। তো এইখানে এই সভ্য সমাজে আসার ক্ষেত্রে এই মানে সোশ্যাল এনিম্যাল থেকে এই যে মানুষের সমাজ, সভ্য সমাজ আসার ক্ষেত্রে মানুষকে আবার কয়েকটা প্রক্রিয়ার মধ্যে আসতে হয়েছে। সেটা কিরকম? সেটা হচ্ছে বলা যায় যে বেসিস অফ উইজডম, নিড অফ গভর্নেন্স অ্যান্ড সার্চ ফর, মানে মানে এটা হচ্ছে যে কি বলবো এটা, যে বেঁচে থাকার জন্য মানুষ যে জীবন সংগ্রামে যুদ্ধ করে। তার মানে কি, যে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে মানুষকে একটা সমাজে বসবাস করার জন্য তার মধ্যে কিছু জ্ঞান থাকতে হবে, তাকে শিক্ষিত হতে হবে এমন কোনো কথা নেই, তার মধ্যে সমাজে চলাচলের জন্য জ্ঞান থাকলেই চলবে।
তারপরে এটার মাধ্যমে সে চলাফেরা করতে পারে। তারপরে গভর্নেন্স এর কথা বলা হচ্ছে এইজন্য যে এটা একটা কাঠামো। যেখানে একজন বা কতজনের আধিপত্যের মাধ্যমে একটা সমাজ ব্যবস্থাকে কিন্তু মানে পরিচালনা করা হয়। যেখানে অধীনস্থরা এটা এই ব্যবস্থাটাকে স্বীকার করে নেয়। এখানে কিছু নিয়ম-কানুন, নিয়ন্ত্রণ, শাসন ব্যবস্থা সবই থাকে। এটা গেল। এটার মাধ্যমে কিন্তু সমাজটা প্রতিষ্ঠিত হচ্ছে বা পরিচালিত হচ্ছে। এবং থার্ড এ যেটা আরেকটা বিষয়ের কথা বলি সেটা হচ্ছে মানুষ এখানে জীবিকার কথা বলা হয় যে জীবিকার তাগিদে মানুষ কিন্তু বিভিন্ন কাজ করে থাকে। না হলে কিন্তু মানুষ না খেয়ে থেকে বিভিন্ন পোকামাকড় গাছ খেয়ে জীবন ধারণ করতে পারতো। তো তার মানে কি যে মানুষের জ্ঞান থাকতে হচ্ছে, মানুষকে একটা সরকার কাঠামো তৈরি করতে হচ্ছে, জীবিকার জন্য কাজ করতে হচ্ছে এবং এসবের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যে মানুষ তাদের সবার প্রয়োজনে কিন্তু একত্রিত হচ্ছে বা একসাথে থাকার প্রয়োজনটাকে অনুভব করছে। তো এইটাই হচ্ছে আসাবিয়া, হ্যাঁ? যেটা সৃষ্টির প্রাচীন পর্যায় থেকে ধীরে ধীরে মানুষ শহর ব্যবস্থাকে গড়ে তুলেছে। প্রাচীন পর্যায় থেকে ধীরে ধীরে কিন্তু মানুষ সমাজ এবং সভ্য জাতিতে এবং শহরের পর্যায়ে কিন্তু আসতে পেরেছে। এইটা বোঝানোর জন্যই নিয়ে আসা হয়েছে যে মানুষ প্রাচীন বলতে রুরাল পর্যায়ে এই রুরালটাকে আবার তারা একটু ডেভেলপ করতে পেরেছে এবং ধীরে ধীরে এটা শহর পর্যায়ে গেছে। তো আমরা এখানে দেখব যে রুরাল এবং আরবানের ক্ষেত্রে কি বিষয়গুলা সেটা হচ্ছে যে রুরাল আসাবিয়াটা কিরকম, যেখানে বলছে শক্তিশালী সংহতি মানে গ্রাম, এখানে মানুষ কি গ্রামে বাস করে, তারা যৌথ ফ্যামিলিতে থাকে, তাদের মধ্যে ইন্টারাকশন বেশি হয়, এই জন্যই আসাবিয়াটা স্ট্রং। তারপরে আর কি যে এখানে হচ্ছে আহ, এরা কি সাহসী এবং উদার, এখানে সবার সাহস বেশি, এখানে গ্রামে থাকে কতটা তাদের মানে অনিরাপদ একটা অবস্থানের মধ্যে থাকতে হয়, এই জন্য তাদের সাহস বেশি। হ্যাঁ, তাদের যেকোনো কাজ করার ইচ্ছা শক্তি উদ্দীপনা বেশি, সাথে এদের মন মানসিকতা কিন্তু উদার হয়। অস্তিত্বের নির্মমতা বলতে মানুষ এখানে পাহাড় পর্বত এলাকায় থাকে, দুর্যোগপূর্ণ এলাকায় থাকে দেখে এখানে বলা হচ্ছে তাদের অনেক কষ্ট করে থাকতে হয়। মৌলিক চাহিদা পূরণের বিষয় কঠিন, মানে এরা প্রয়োজন ইচ্ছা করলে তাদের মৌলিক চাহিদাগুলো কিন্তু সহজে পূরণ করতে পারে না। আর বিভিন্ন এইসব কারণের কারণে এইসব জন্যই তারা কিন্তু সবকিছু ক্ষেত্রে কঠিন পরিশ্রমী। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে। এরপরে হচ্ছে আরবানের ক্ষেত্রে দুর্বল সংহতি কেন বলা হচ্ছে যে এখানে যৌথ পরিবার নাই, এখানে আলাদা আলাদা সবাই থাকতে পছন্দ করে, ইন্টারাকশন কম হয়, মানুষ এত ব্যস্ত যে সেই সময়গুলোও পায় না। হ্যাঁ, আত্মীয়দের মধ্যে দেখা সাক্ষাৎ কম হয়, ফিজিক্যালি স্ট্রংও না, এরা উইক। হ্যাঁ, এই বিষয়গুলো। তারপরে এরা যেটা পছন্দ করে লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে, গাড়ি বাড়ি যোগাযোগ সবকিছু এদের কিন্তু বিলাসবহুল। হ্যাঁ, সুবিধা আছে। তারপরে প্রয়োজন মৌলিক চাহিদা কিন্তু ইচ্ছা শক্তি প্রকাশ করার সাথে সাথে এরা সহজেই পেয়ে যায়। আবার কায়িক পরিশ্রমের বিমুখতা মানে এরা সহজে কঠিন পরিশ্রম বা এই ধরনের পরিশ্রমে যেতে পছন্দ করে না। হ্যাঁ, বা সহজ সহজ সবকিছু সহজে পেয়ে যেতে পছন্দ করে। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব সোশ্যাল চেঞ্জ। এটা কিরকম সামাজিক পরিবর্তন। আমরা সামাজিক পরিবর্তন মানে আমরা সবাই জানি, কি জানি যে ইবনে খালদুন যে সামাজিক পরিবর্তনের কথা বলেছে, তো এইটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে সোশ্যাল চেঞ্জটা কিরকম, মানে সামাজিক পরিবর্তনটা কি ধরনের বিষয় হতে পারে। দেখো যে স্লাইডে দেখানো হয়েছে যে সামাজিক পরিবর্তনের অর্থ সামাজিক প্রক্রিয়া পদ্ধতি এবং প্রতিষ্ঠান সমূহের ধরন পরিবর্তন বা উন্নয়ন সাধন, তাই না? মানে কিরকম এটা যে কোনো কিছুর পরিবর্তন যদি ভালোর দিকে যায় তাহলে আমরা সেটাকে পরিবর্তন বলি, কিরকম ধনাত্মক। আবার যদি খারাপ দিকে যায় তাহলে আমরা সেটাকে কি বলি, ঋণাত্মক পরিবর্তন। তার মানে একটা পরিবর্তনের ভালো খারাপ দুইটা দিকই আছে। এর সাথে কি বলা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া এবং গঠন সমূহের পরিবর্তন, মানে কি যে মানে ধরো চিন্তা করো এখানে একটু এমনি ছোট্টখাটো একটা উদাহরণ বলি, যেমন যেমন পরিবারের কথা বলি, পরিবারের ক্ষেত্রে কি যে যৌথ মানুষ একসময় যৌথ পরিবার পছন্দ করতো, আর এখন মানুষ কি পরিবার পছন্দ করে, যৌথ পরিবার ভেঙে একক পরিবারে থাকতে সে পছন্দ করে। এই যে পরিবারের গঠনটা এভাবে হচ্ছে, এটাকেও কিন্তু আমরা এখন খুব সহজেই নিতে পারি বা করে থাকি। হ্যাঁ, তারপর নতুন ধারাকে গ্রহণ এবং পুরনো ধ্যান ধারণা কে অপসারণ, এটাও খুব সহজ একটা বিষয়। কিরকম যে মানুষ একসময় মনে করে যে কি করতো, চিকিৎসার ক্ষেত্রে কথা বলি যে মানুষ পুরনো যে ধ্যান ধারণা কবিরাজি করা এইসব বিষয়কে বেশি স্বাচ্ছন্দ্য করতো বা বাড়িতে সেগুলোকে মানে অসুখ নিয়ে বসে থাকতে পছন্দ করতো। কিন্তু মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন এসেছে, মানুষের ধ্যান ধারণা পরিবর্তন ধ্যান ধারণা পরিবর্তন এসে মানুষ কি করে যে চিকিৎসা নিতে পছন্দ করে বা চিকিৎসার জন্য শহরে যায় বা ডাক্তারের ব্যবস্থা করে। এই যে নতুন ধারাকে গ্রহণ করছে, এটাও কিন্তু পরিবর্তন, মানে সামাজিক পরিবর্তনের মধ্যেই সবকিছুই
চলে আসে। এখন আমরা দেখব ইবনে খালদুন যে সোশ্যাল যে চেঞ্জ এর কথা বলছে সেটা কিরকম। তো ইবনে খালদুন যে সোশ্যাল চেঞ্জ কে কি হিসেবে দেখেছে? আসাবিয়া হিসেবেই দেখেছেন। তিনি বলেছেন যে এই সোশ্যাল যে চেঞ্জ, হ্যাঁ, এই চেঞ্জটাকে মানে এই জিনিসটা খেয়াল করে আমি কি বলছি যে এই মানে এই যে সামাজিক পরিবর্তন, হ্যাঁ, সোশ্যাল যে চেঞ্জটা, এই চেঞ্জ করার জন্য যে বড় বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আসাবিয়া। কারণ আসেবিয়া বলতে আমরা জানি সবার মধ্যে একটা কি ঐক্যমত থাকে, ঐক্যমতের জন্য কিন্তু এই পরিবর্তনটা হয়ে থাকে, হ্যাঁ। তো এই পরিবর্তনের ক্ষেত্রে মানে যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন বা ইবনে খালদুন একটা শক্তিশালী গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি যে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জ ইজ আসাবিয়া while moral, social, political and historical factors are also responsible। তার মানে কি বলছে যে সামাজিক পরিবর্তনের সবচেয়ে প্রভাবপূর্ণ নিয়ামক হচ্ছে আসাবিয়া, মানে ফ্যাক্টর মানে এখানে মানে নিয়ামক বোঝানো হচ্ছে, হ্যাঁ। এবং এছাড়া অন্যান্য নিয়ামক যেমন মানে মোরালের কথা বলা হচ্ছে, নৈতিক, সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, এইসবও কিন্তু দায়ী। সেটা কিরকম একটু খেয়াল করি যে 200 বছর আগে আমরা যখন যুদ্ধক্ষেত্রের কথা চিন্তা করি তখন কিন্তু তরবারি ব্যবহার করা হয়েছে, তাই না? মানুষ নিজে থেকে যুদ্ধ করেছে সেই স্থানে থেকে। কিন্তু এখন যুদ্ধ মানে কি? এখন যুদ্ধ মানে যে বড় বড় যন্ত্রের আবিষ্কার, হ্যাঁ। যুদ্ধক্ষেত্রে মানুষের যেতে প্রয়োজন লাগে না, মানুষ ড্রোন ইউজ করে, ড্রোন ইউজ করে মানুষ এই ধ্বংসযোগ্য কার্যক্রম চালায়, হ্যাঁ, যেখানে মানুষ আরেকজন কিছুই বুঝতে পারে না, দেখা যায় যে সেই জায়গা ধ্বংস হয়ে গেল। এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু হিস্টোরিক্যাল একটা পরিবর্তন। আবার সেই সাথে কিন্তু একটা পলিটিক্যালও বিষয় বলা যায়। তো পলিটিক্যাল বিষয়ের দিকে তাকালে আরো দেখতে পাবো যে কূটনৈতিক যে বিষয়টা, মানুষ কি করতো একসময় চিঠির মাধ্যমে, তারপরে কূটনীতিবিদ এক জায়গা থেকে আরেক জায়গা যেত অনেক কষ্ট করে। কিন্তু এখন কি, এখন এই সব ব্যবস্থা দূর হয়ে যোগাযোগ মাধ্যমটা কি হয়েছে, অনেক ডেভেলপড হয়ে গেছে, হ্যাঁ। এই যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়টা আহ, মানে প্রভাবিত করে, এবং সবকিছু এগুলো কিন্তু আসাবিয়ারই একটা ফল। তো এছাড়া ইবনে খালদুন আর বলেছেন কি যে society moves from simple organization to more complex organization। তার মানে কি মানুষের এই সমাজ ব্যবস্থাটা কি করছে, সহজ থেকে ধীরে ধীরে জটিলে যাচ্ছে। আগে মানুষ গ্রামের জীবনে থাকতো, সহজ সরল জীবনযাপন করতো, কাজকর্মে যেত, এসে পরিবারকে সময় দিত, হ্যাঁ, তাদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন ভালো লাগে ছিল। কিন্তু এখন কি, এখন মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে এই ইন্টারনেটের যুগে, বিভিন্ন বিষয়কে নিয়ে পরিবারকে সময় দিতে পারে না, এবং ধীরে ধীরে মানুষের জীবনটা জটিলের দিকেই চলে গেছে, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তো ইবনে খালদুন দুইটা বিষয়কে আরো গুরুত্ব দিয়েছেন যে কিরকম, যে ওয়েলথ অ্যান্ড করাপশন উইংস, কি বলেছে যে দেখো ওয়েলথ অ্যান্ড করাপশন কি করে weakens আসাবিয়া, whereas পাওয়ার, লিডারশিপ, রিলিজিয়ন ইমপ্রুভ আসাবিয়া। তার মানে হচ্ছে যে ওয়েলথ এবং করাপশন, যত বেশি সম্পদ, যত বেশি দুর্নীতি, এগুলা বেশি কিন্তু শহরে হয়ে থাকে, যা আসাবিয়াকে দুর্বল করে। যেখানে ক্ষমতা, নেতৃত্ব, ধর্মীয় প্রভাব, এসব আবার আসাবিয়ার উন্নতি ঘটায়। আমরা জানি যে কি, যে সম্পদ আহরণের উদ্দেশ্যে সংগঠিত করাপশনের জন্য গোষ্ঠী মতামতটা নষ্ট হয়ে যায়, তাই না? অন্য জায়গায় যদি নেতৃত্ব, ক্ষমতা, ধর্মীয় বিষয় সঠিকভাবে চলে তাহলে কিন্তু আসাবিয়া স্ট্রং হয়। ইবনে খালদুনের গবেষণার মতে প্রত্যেকটা সামাজিক পরিবর্তন প্রায় 40 বছর হয়ে থাকে। এই জিনিসটা মূল কথাটা খেয়াল থাকো যে খেয়াল করো যে ইট টেক্স 40 years টু চেঞ্জ সোসাইটাল প্যাটার্ন অ্যান্ড উইদিন 120 years দ্য সাইকেল রিভলভস। মানে কি, যে ইবনে খালদুন গবেষণার মতে যে প্রত্যেকটা সামাজিক পরিবর্তন প্রায় 40 বছরে হয়ে থাকে, হ্যাঁ। এরপর কি হয়, 40 বছর একটা পরিবর্তন আসে, এই পরিবর্তন একটা না কি হয়, উন্নয়ন ঘটতেই থাকে, হ্যাঁ। যেটা আসাবিয়া তাদের মধ্যে থাকে, এবং সমস্ত মানে সেই সমাজের রাষ্ট্র মানুষের মধ্যে ভালো সম্পর্ক থাকে, সংহতি থাকে, মানে ডেভেলপ করতেই থাকে একটা সমাজ ব্যবস্থা 40 বছরে। এরপরে কি হয়, আবার 40 বছর পরে আবার একটা অধঃপতন হয়। এই যে 40 বছর একটা সাইকেল, এই সাইকেল অনুযায়ী মোটামুটি 120 বছর একটা সামাজিক পরিবর্তন ঘটে থাকে। যেটা প্রথমে কি হয়, প্রথমে যে সামাজিক পরিবর্তনটা প্রথমে উন্নয়নের ধাপে থাকে, এবং এই উন্নয়নটা ধাপে থাকতে থাকতে একটা পর্যায়ে ধীরে ধীরে আবার অধঃপতনের দিকে চলে যায়। আবার ওই উন্নয়নটাকে সরিয়ে সেখানে অন্য কিছু অধঃপতন হয়, অন্য কিছু আগমন ঘটতে পারে। তো এইভাবে আসিফের মাধ্যমে যে পরিবর্তন ঘটে থাকে, সেখানে ইবনে খালদুন তার গবেষণায় এটাকে তুলে ধরেছেন।
এই প্রসঙ্গে তিনি রাষ্ট্রের উত্থান পতনের বিষয়ে কথা বলতে যে বা গবেষণার ক্ষেত্রে তার একটা বিশেষ দিকের কথা বলেছেন। সেটার কিরকম, সেটা হচ্ছে 5টা পর্বে তিনি, আমি জাস্ট অল্প সময় মানে অল্পের মধ্যে আমি তোমাদেরকে বলে ফেলি। 5টা পর্বের কথা বলেছে। কি পর্ব? প্রথম পর্বে কি করে? শাসক শত্রুকে পরাজিত করে গোষ্ঠী সংহতির ভিত্তিতে নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে এবং আসাবিয়ার চাহিদা মোতাবেক নাগরিকদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে, এখানে শাসক শত্রুকে পরাজিত করে নাগরিকদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে। দ্বিতীয়তে কি হয়? শাসক যখন সার্বভৌমত্ব অর্জন করে তখন তার কি করে, নিজে অনেক ক্ষমতার অধিকারী হয়ে যায়, নাগরিকদের সেই সময় দাবি দেওয়া প্রত্যাখ্যান করে। হ্যাঁ, এই বিষয়টা দেখা যায়, মানে গোষ্ঠী সংহতি এখানে শিথিল হয়ে পড়ে। তৃতীয় পর্বে কি করে, এটা বলা হচ্ছে তার মতে যে ভোগ বিলাসের পর্ব। এখানে শাসক কর্তৃত্ব সকল মানে শাসক কি করে, শাসন এবং কর্তৃত্বের ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা নিজেই ভোগ করে। হ্যাঁ, এবং সেনাবাহিনীকে বেতন প্রদান করে, নিজের মতো করে রাখতে চায়। কিসের জন্য? শত্রুকে ভয় দেখানোর জন্য। চতুর্থে কি হয়? এ পর্বে শাসক তার পূর্বপুরুষদের অনুকরণ করে শত্রু মিত্র সকলের সাথে একটা শান্তিপূর্ণ অবস্থান মানে সহাবস্থানে থাকতে চায়। পঞ্চম পর্ব কি হচ্ছে? এ পর্ব হচ্ছে রাষ্ট্র বা সরকারের, এখানে বলা হচ্ছে অবক্ষয় পর্ব। শাসকগণ কি হয়, এতই ক্ষমতা বা এতই ক্ষমতায় মানে মগ্ন, মানে ক্ষমতার প্রভাবে বা এমন ভাবে মানে কি বলবো, এটা লাইফ লিড করে যে তারা বিলাসিতা করে, তারা অপচয় করে। হ্যাঁ, এবং এসব কারণে দেখা যায় যে একসময় তারা শত্রুর মোকাবিলা করতেও কিন্তু ভয় পায়, কারণ সবকিছুই তারা ধীরে ধীরে বিলাসিতার মাধ্যমে, ভোগের মাধ্যমে কিন্তু হারিয়ে ফেলতে থাকে। এখানে তারা অমিতব্যয়ী হয়, বিভিন্ন কারণে তারা খারাপ পর্যায়ের দিকে এক কথায় চলে যায়। তো তারা যেটা ভোগ করে, এই ক্ষেত্রে অযথায় ভোগের মাধ্যমে কিন্তু তাদের অর্থ ব্যয় হয় এবং একসময় এসবের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি ভেঙে পড়ে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস তারা করে, সেটা হচ্ছে অপদার্থ লোকদেরকেও কিন্তু তাদের শাসন ব্যবস্থায় নিযুক্ত করে। ফলে সবকিছু মিলাই কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং সেনাবাহিনীদেরও তারা এক পর্যায়ে দেখা যায় যে বেতন দিতে পারে না, ফলে তারা বিদ্রোহ করে এবং এসবের কারণে দেখা যাচ্ছে রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যায়। হুম, তার মানে কি? তার মানে রাষ্ট্র একসময় ঠিকই ধ্বংসের মুখে চলে আসছে। তো এই কারণে ইবনে খালদুন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই রাষ্ট্রকে রিলেটেড করে, যে রাষ্ট্র হলো জীব দেহের মতো। কিরকম সেটা? যে ইবনে খালদুন রাষ্ট্রের উত্থান পতনের সাথে এই জীবদেহের তুলনা করেছেন। তুলনা করে কি বলেছেন? যে এটা জীবদেহের মতো, যে জীবদেহের যেমন বিকাশ, পূর্ণতা, পতন আছে, তেমনি রাষ্ট্রেরও বিকাশ, পূর্ণতা ও পতন আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইবনে খালদুনের যে দর্শন বা ইবনে খালদুনের যে এই তত্ত্বকে জানতে, যে আমরা যে তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখলাম, তার জীবন কিভাবে সংগ্রামী জীবন ছিল এবং তার সংগ্রামের কারণে, তার প্রতিভার কারণে এই রাষ্ট্র সমাজ যে ব্যবস্থা বা বিষয়গুলো যে এত পরিপূর্ণতা পেয়েছে। হ্যাঁ, বর্তমান সভ্যতায় তার সেই আবিষ্কারের ছাপ প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই। তারপরে তার যে গ্রন্থের আবিষ্কার, সেখানে কত মূল্যবান বক্তব্য তিনি দিয়ে গেছেন এবং সেই সাথে একটা রাষ্ট্রের উৎপত্তি বিকাশের ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে, এখানে আসাবিয়ার মতো গুরুত্বপূর্ণ যে একটা বিষয় তিনি নিয়ে আসছেন। হ্যাঁ, সেটাও যে সবকিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনি সুন্দরভাবে সবকিছুকেই কিন্তু মানে উপস্থাপন করেছেন, যা কি একটা সমাজ ব্যবস্থার জন্য, একটা রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এর মাধ্যমে অনেক কিছু জানতে পারলে, তার তত্ত্ব সম্পর্কে জানতে পারলে, রাষ্ট্রের উৎপত্তি বিকাশ সম্পর্কে জানতে পারলে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ সবাইকে।